দর্শক, আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ধরনের প্রবলেম আমাদের মাঝে মধ্যে হয়ে থাকে এবং আজকে হলো, তো সেজন্য আবারও আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা এর আগে যে কথার ফ্লোতে ছিলাম সেই ফ্লোতে আবারও ফিরে আসছি। আপনারা ডেফিনেটলি আমাদের সাথে আছেন এবং অবশ্যই আপনাদের নিজের টাইমলাইনে এবং অন্যান্য গ্রুপে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আজকের গুরুত্বপূর্ণ অনেক অনেক তথ্য আমরা মাহমুদুর রহমান মান্নার কাছ থেকে জানবো। তিনি বলবেন আমাদের কাছে রাজনৈতিক বিষয়ে, তিনি বলবেন প্রাকৃতিক বিষয়ে, তিনি বলবেন দুর্যোগ বিষয়ে। দর্শক, আমি এ পর্যায়ে আবারও জনাব মান্নার কাছে যাচ্ছি এবং ওনার কাছে সেই একই প্রশ্ন যে সরকারের ভূমিকাটি উনি কিভাবে মূল্যায়ন করছেন, সরকার কি সঠিক সময়ে সঠিক পথে আছে কিনা উনি ছোট্ট করে সেটা বলবেন, এরপর আমরা অন্য প্রশ্নে যাব। আর যারা প্রশ্ন করবেন বিভিন্ন দেশ থেকে যারা আমার সাথে আছেন এই মুহূর্তে, আপনারা ওয়েটিং রুমে আছেন, আপনাদেরকে বলবো সেখানে ওয়েট করবেন। আমি একজন একজন করে আপনাদেরকে কানেক্ট করবো এবং আপনার ডেফিনেটলি আপনারা মাহমুদুর রহমান মান্নার কাছে আপনাদের প্রশ্নগুলো রাখতে পারবেন। জনাব মাহমুদুর রহমান মান্না, দুঃখিত আপনার কাছে। যে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম আমরা গোলযোগের কারণে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে। আমি বলেছি যে ধরেন দুটো দিক আছে, একটা হচ্ছে আপনি স্বাস্থ্যগত বিষয়, চিকিৎসা, প্রতিরোধ, প্রতিষেধক এগুলো কিভাবে করবেন। তো এখানে তো আর কোনো আপনার ইনজেকশন টিকা বেরোয়নি, ভ্যাকসিন নাই। আপনি এটা প্রধানত প্রতিরোধ করবেন। সে প্রতিরোধ করবার সবচেয়ে বড় যেটা ছিল লকডাউন করা, সেটা করতে পারেননি। আমরা প্রথম থেকে বলেছি যে এরকম দরিদ্র দেশে, এত ঘনবসতির দেশে এটা করা কঠিন, কিন্তু করা যাবে যদি আপনি তাদেরকে এই খাবার ব্যাপারটা নিরাপত্তা দিতে পারেন। সরকারের দিকে জানিনি এবং তাদেরকে প্রণোদনা দেবার নাম করে যেগুলো করেছে, সেগুলো প্রণোদনা সব ব্যাংক লোন তাও সব ব্যবসায়ীরা পেয়েছে। গরিব মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন মধ্যবিত্ত, একেবারে নিম্নবিত্ত যারা, তাদের জন্য কিছু করেননি। এরকম হচ্ছে এখন যে ধরেন দারিদ্র সীমার উপরে থাকা লোক এই 2 মাস 3 মাসের, 2.5 মাসের উপরে এই সময়ের কর্মহীনতার কারণে তারা দারিদ্র সীমার নিচে চলে আসছে। তো তারা তো ঘরে থাকতে পারছে না, সরকার কিছু করতে পারছে না। টেস্টের পরিমাণ আজকে আমি আবার বলছি 10,000 হলেও একদিন পরে 10,000 আমি স্যাটিসফ্যাক্টরি মনে করি। সরকার বলছেন তারা 15,000 পর্যন্ত যাবেন, 15,000 পর্যন্ত উন্নীত করবেন, দেখা যাক কতদিনে করতে পারেন। কিন্তু এ থেকে আপনি ট্রেন্ডটা বুঝতে পারছেন না। এখানকার এক্সপার্টরা বলছেন আমরা যাই প্রেডিকশন করছি, যাই আমরা ধরে নিচ্ছি, এটা একেবারে আমাদের ধারণা থেকে ধরে নিচ্ছি, কোনো বিজ্ঞান ভিত্তিক লব্ধ জ্ঞানের ভিত্তিতে, অভিজ্ঞতা তো নেই, তার ভিত্তিতে আমরা ঠিক করতে পারছি না। ফলে বলতে পারবো না যেটা কখন পিকে আসলেই যাচ্ছে, আরো যাবে কিনা, কবে এটা রিসিড করবে, কবে এটা কমতে থাকবে, কিছু না জেনে ওই দিকে ওরকম করে যাচ্ছি। আর স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তর এমন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই যে ধরেন N95 মাস্ক নিয়ে যে ঘটনাটা ঘটেছে, খুবই লজ্জাজনক। এরকম বহু কিছু হয়েছে। এখন নতুন করে আবার টেকনিশিয়ান অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, সেগুলো সম্পর্কে বলছে। দেখা যাক তারা ভালো যদি করতে পারেন। কিন্তু এটা আর একটা দিক আছে, সেটা হচ্ছে যে জীবনের সাথে জীবিকার সাথে জড়িত আছে। সেই জীবিকার ব্যাপারে সরকার কিছু করতে পারেন না এখন পর্যন্ত। মাঝখান দিয়ে এই গার্বেজ শ্রমিকদের একবার নিয়ে আসে, তারপরে ফেরত পাঠিয়ে দেয়, সেগুলো করে সমস্যা বেড়েছে। তারপরে এই মার্কেট গুলো খুলে দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী বক্তৃতা করে বলে দিয়েছেন খোলা হবে, কিন্তু বাস্তবত মানে এটা ভালো একটা সাইন যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় মার্কেট, তাদের কমিটি, তারা বলেছেন যে না আমরা এরকম করে খুলবো না। এই খবরটা হয় নাই শেষ পর্যন্ত। তো তো আমাকে দেখা যাচ্ছে না বোধহয়। একটা মিনিট, আমি ছবিতে আসি আবার। আছি আমি, নিচেটা। এদিক থেকে এইটা সরকারের কোনো সাফল্যের কথা তো বলছেই না। সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সেকেন্ড ওয়েভ বলি অথবা পিক নিয়ে সবারই একটা ধারণা যে এই মে মাসে এইটা বাকিটা মেবি জুনের প্রথম দিকে এটা আরো অনেক বাড়তে থাকবে, অতএব আরো স্ট্রিক্ট করা দরকার।
কিন্তু কিছু করতে পারছে না। সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ঢাকার বাইরে কেউ যেতে পারবে না, আমার ঢাকা ভেতরে কেউ ঢুকতে পারবে, মানে ঢাকা সিটি লকডাউন এরকম ঘোষণা না দিলেন। খেয়াল করবেন, সরকার আনুষ্ঠানিকভাবে লকডাউন বলেনি, কিন্তু তবু আটকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আটকাতে পারেনি, ঈদের ছুটি উপলক্ষে ব্যাপক মানুষ বাড়িতে যাচ্ছে, তারা আটকাতে পারে না। এটাও একটা ক্যাম্পেইনের ব্যাপার ছিল। এইরকম প্রবণতা তো ইউরোপ আমেরিকার দেশেও দেখা যায়। আমাদের দেশের মানুষ ঈদের ছুটিতে বাড়ি যাই, এটা আগে থেকে তাকে এডুকেট করা দরকার ছিল, বোঝানো দরকার ছিল, কিছুই করেনি। আমি মনে করি সরকার কোনো চেষ্টা করছে না, আমি তাও বলবো না, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা আসলে উল্লেখ করার মতো নয়। এই প্রচেষ্টা দিয়ে করোনা আমরা মোকাবেলা করতে পারছি না, ধুকে ধুকে লড়াই করবার চেষ্টা করছি। আপনি বলেছেন সংক্ষেপে বলতে, আমি একটু সংক্ষেপ করে দিলাম। জি, মান্নার ভাই, আমি আমি সরি, আমি ইয়েতে ইয়েতে গিয়ে আমার আমার একটা প্রবলেম হয়েছিল। আপনি কি শুনতে পাচ্ছেন মান্নার ভাই? জি 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 জি। সরি, আমাকে একই কারণে আবারও ইয়ে হতে হয়েছিল। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, বড় ইটস অসুবিধা নেই। রিয়েলি ভেরি ভেরি উইয়ার্ড। শুনতে পাচ্ছেন মান্না ভাই? আমি শুনতে পাচ্ছি, জি। হ্যালো। মান্না ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইটস রিয়েলি, কি বলবো বলেন, আমি হ্যাঁ, আমরা তবে ডেফিনেটলি ইয়েতে তো আছি, আশা করি। আমাকে একটু জাস্ট আমাকে ইয়ে করতে হবে। জি। এখানে নেটের এত বেশি সমস্যা হচ্ছে, ইদানিং মানে বুঝাতে পারবো না। জি মান্না ভাই। জি জি, যা বলছিলাম, আমি আবারও আপনার সেই কথাতে যাচ্ছি। এরপর আপনার কাছে যেটা আমি জানতে চাইছি এখন তা হলো, আমাকে আবার জাস্ট লাইভটা, সবকিছু ঠিক আছে মান্না ভাই এখন? জি, এখন আমরা যেটা জানতে যাচ্ছি আপনার কাছে, বিশেষ করে এখন রাজনীতিতে চলে যাই। করোনা ভাইরাসের ব্যাপারে আমরা যথেষ্ট অনেক দীর্ঘ আলাপ রয়েছে। এখন আপনার কাছে যেটা জানতে যাচ্ছি যে আপনাদের পক্ষ থেকে ঐক্যফ্রন্ট এবং নাগরিক ঐক্য, তো আপনি আছেন, এটা আপনার নিজের নেতৃত্বে দল চলছে, কিন্তু আপনি একটা বিশাল মোর্চা গঠন করেছিলেন, আপনি এবং আপনারা, তাদের ভূমিকা কি বর্তমান করোনা ভাইরাস নিয়ে? তাদের তেমন কোনো ভূমিকা দেখা যাচ্ছে না, আপনারা মাঠে নেই। ঐক্যফ্রন্টগত ভাবে কোনো ভূমিকা নেই, কিন্তু আমরা মাঠে নেই, সেটা আবার আমি মনে করি সত্যের খুবই খণ্ডিত একটা অংশ, খুবই খণ্ডিত। যেমন ধরেন, আমি যদি আমার কথা বলি, আমার দল নাগরিক ঐক্যের কথা বলি, তাহলে অলমোস্ট ফ্রম ডে ওয়ান আমরা স্যানিটাইজার বাজার থেকে শুরু করে, স্প্রে তৈরি করা থেকে শুরু করে, এগুলো বিতরণ করা, স্প্রে করা, বাইরে কাজ করা, সবই করছি আমরা। ত্রাণের কাজ তখন থেকে শুরু করেছি, এখনো করছি। বাট আমি অবশ্য ত্রাণের বিষয়টা খুব বড় করে উল্লেখ করতে চাই না। কি কারণে? এইখানে লাগবে লক্ষ লক্ষ কোটি টাকা। আমার দল বা ইভেন বিরোধী দল ওই লক্ষ লক্ষ কোটি টাকা ত্রাণ তো আর দিতে পারবে না। আমরা আমাদের সাধ্যমতো করি। আমি যেমন পরশু দিনও দুইটা জায়গায় বড় বড় ভাবে সাভারে ত্রাণ বিতরণ করেছি। আগামী কালকেও মিরপুরে যাব, তারপরে কল্যাণপুরে যাব। ছোট জায়গায় যেগুলো, এগুলো আমরা করছি নিয়মিত। আর যেটা করছি তা হচ্ছে, এটার মধ্যে আমি একটা গোল টেবিল করেছি, তারপরে সংবাদ সম্মেলন করেছি। এটা এই জন্যে যে, আপনি যে বললেন না রাজনীতির কথা, করোনা বলেন যাই বলেন, রাজনীতি তো সবকিছুর মধ্যেই আছে। কিন্তু এই রাজনীতি মানে একটা দলবাজিতা নয়। এই রাজনীতি মানে সত্যি সত্যি রাজ্যের রীতি, যে রীতি নিলে
রাজ্য এখনকার এই বিপদ থেকে, এই প্যান্ডেমিক থেকে, এপিডেমিক থেকে বেরিয়ে আসতে পারে, আবার সহজ সচ্ছল সাধারণ জীবন যাপন করতে পারে, অথবা এত বড় একটা যে আপহেবল হয়ে গেল, যে একটা বিপর্যয় ঘটে গেল, সেখান থেকে ফিরে আসতে পারে, তার পলিসি কি হওয়া উচিত, এই পলিসিটাই তো আসলে পলিটিক্স। এবং সেই হিসেবে আমরা 8 দফা কর্মসূচি দেশবাসীর সামনে দিয়েছিলাম। আমি এইটা বলতে পারি যে এই লাইনে যাওয়া ছাড়া তো আসলে উপায় নেই। আবার বলি, আপনি এটা চেক করবেন, তার জন্য লকডাউন লাগবে। লকডাউন যদি করতে হয়, তাহলে আপনাকে মানুষের ঘরে খাবার দিতে হবে, পেটে ভাত দিতে হবে। অতএব আপনাকে বলতে হবে এই 2 কোটি পরিবার যারা দিন আনে দিন খায়, তাদেরকে খাবার ব্যবস্থা করুন। সরকার এতদূর পারেনি বা করেনি, না, কিন্তু সরকারের একার চেষ্টা উপরে কি করছে। নির্ভর করে সবকিছু? এটা তো আমাদেরও একটু সম্পৃক্ততার প্রয়োজন আছে বলে মনে করি। হ্যাঁ, আমরা সরকারের মতো আমাদের কাছে টাকা পয়সা নেই, কিন্তু সচেতনতা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে সরকারকে আমরা সহযোগিতা করতে পারি। বা আপনার সরকারের বাহিরে যেসব দলগুলি আছে, যেমন আপনারা সবচেয়ে বড় মোর্চা আছে আপনাদের। আমরা আমরা খুব কিছু আসলে করতে পারি না, এগুলো আমরা বিনয় করে মাঝে মাঝে বলি। মানে এরকম কারণ এটা করে তো নীতি জাতীয় একটা সরকার সংকট। করেছে। হুম। না, না, ওটা ঠিক আছে। আমি বলছি আমরা করতে পারি, মানে কি, আমি আগেই কথাটা বলেছি, সেজন্য আরেকবার বলতে চাচ্ছিলাম না। সেটা হলো যে যেখানে দরকার হচ্ছে আপনার লক্ষ লক্ষ কোটি টাকা, অন্তত ধরেন 2 মাসের খাবার দরকারে আপনার প্রায় লক্ষ লক্ষ, 2-3 মাসের জন্য 1 লক্ষ কোটি টাকা দরকার, আমরা কি দিতে পারবো? এটা একদম মানে খুবই একটা ক্ষুদ্র অংশ আমরা দিতে পারি, খুব বড় অংশ কেউ দিতে পারে আমি মনে করি না। তারপরে ধরেন বিএনপি একটা বড় পার্টি, তারা যতদূর পারে তারা যদি দেয়। কিন্তু সরকার যে নীতিটা করেছেন, আপনি ত্রাণ দিতে গেলেও ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যেতে হবে, তারা যেরকম করে বলবেন সেরকম করে দিতে হবে। এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ হচ্ছে ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে, তারা যাকে দিতে বলবে তাকে দেবে। এই যে দেখেন সেদিনও যে এই 2,500 টাকা করে দিতে চাই কত লক্ষ মানুষকে, কেউই পেয়েছে বলে স্বীকৃতি পাবে, সবাই অভিযোগ করে, আমাদের কাছে সবাই অভিযোগ করে। আমি কি কিছু করতে পারি এখানে? আমি কি গিয়ে বলতে পারি যে এই ব্যাপারে ঠিক মতো করা হচ্ছে না, ডিস্ট্রিবিউশন হচ্ছে না, অমুক জায়গাতে চাল চুরি করে গুদামজাত করা হচ্ছে, অমুক জায়গাতে অমুক নেতা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা উপজেলার চেয়ারম্যান ঠিক মতো কাজটা করছে না, আবার এগুলো কথার তো কোনো দাম নেই। একটা যদি হতো যে জাতীয় ভিত্তিক একটা কোনো কমিটি টমিটি করা হতো, আমরা যেটা পুনর্গঠন কমিটি করবার কথা বলছি, জাতীয় পুনর্গঠন কমিটি। কারণ আজকে কিংবা কালকে যে অবস্থায় শেষ পর্যন্ত আপনি করোনার ইতিহাস জানেন না কেন, তখন আপনার অর্থনীতি বিধ্বস্ত, নতুন করে নির্মাণ করতে হবে। অতএব অর্থনীতি বিষয় টেকনোক্রেট এক্সপার্টদের নিয়ে আপনার একটা জাতীয় কমিটি লাগবেই, এক্সপার্ট লাগবেই। আপনি আপনারা কি করোনা ভাইরাস প্রস্তাব যত দিয়েছেন কিনা? আপনাদের প্রস্তাবটা অনেক, যেমন সরকার থেকে বলা হচ্ছে বারবার যে বিরোধী দল থেকে, কোনো দল থেকে কোনো ধরনের প্রস্তাব আসেনি, একসাথে কাজ করার ব্যাপারে কোনো ধরনের প্রস্তাব আসেনি। এই ব্যাপারগুলো আসলে কি কতটুকু সত্য? আর বারে বারে বলছে যে এরকম আমি তো এখানে পাচ্ছি না, কারণ আমরা যেটা দিয়েছি ধরেন 8 দফা কর্মসূচি, সেই প্রস্তাবটা একটা সংবাদ সম্মেলনে দিয়েছি, একটা গোল টেবিলে দিয়েছি, আলাদা করে দিয়েছি, আমি তো মাঝে তারা মাঝে কেন লাইভ করে রাখি। রিসিভ সেখানে করছে না, বলেছি ওয়েলকাম করছে না কেন আপনাদেরকে? তাই কোনো রাজনৈতিক কোনো ধরনের স্ট্যান্ড এটা, হয়তো বা হয়তো রাজনৈতিক আওয়ামী লীগ এত বড় একটা পার্টি, সেখান থেকে বেরিয়ে এসে মাহমুদুর রহমান মান্না একটা দল করেছে, তাকে কোনো গুরুত্ব দেওয়ার বা দরকার বিএনপি হলো কেও না। তো দিচ্ছে না। বিএনপি তো ধরেন সবচেয়ে বড় একটা দল বা সরকারের বাহিরে, বিএনপি কে তো দিচ্ছে না বাস্তবত, তারা সবসময় বলছে বিএনপি রাজনীতি করছে, বিএনপি এটার মধ্যে ছুতো করছে। মানে এগুলো বলবার তো কোনো মানে হতে পারে না, মানে হতে পারে না। এই নির্দিষ্ট কারণে কোনো কারণ আছে এটা করার কোনো পেছনে, না নেওয়ার পেছনে, বা অন্য দলের সাথে কাজ করার? কারণ একটাই হতে পারে যে ধরেন নিজের ব্যর্থতাটা হয়তো আরো বেশি উন্মোচিত হবে। এমনিতেও হচ্ছে, ঠেকাতে তো পারবে না, কিন্তু সাথেই নিলে যেরকম করে আপনি সমস্ত জিনিস উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, তার মানে চালটাও আপনার হাতে, টাকাটাও আপনার হাতে, সবই আপনার হাতে। আমি যদি তার মধ্যে ঢুকে যাই, তখন তো আমার হাতেও থাকবে, কিন্তু দিতে চাইবো, আপনি দিতে চান না, হাতের দেন না। মানে আমি কোনো বিকল্প অর্থ বুঝি না, কারণ আমাদেরটা ধরেন আমি তো বলেছি ঐক্যফ্রন্টগত ভাবে আমরা কিছু করিনি, কিন্তু জি, আমরা একটা পরামর্শ সভা ডেকেছিলেন, সেখানে এমপি গেছে, আমরা গেছি, সবাই গেছি। আওয়ামী লীগকে বা সরকারি দল জোটকেও তারা দাওয়াত করেছিল, তারা কেউ যায়নি। সেখানে জি। তারা প্রস্তাব দিয়েছেন সুস্পষ্ট ভাবেই, কর্মসূচিগুলো নিয়ে, যে সরকারের উচিত সরকারের সবাইকে ডাকুক, সরকার আসেওনি, কর্মকর্তা করেনি। এবং এই সব ব্যাপারগুলো তারা বলছে ওগুলো দিয়ে করবো, কিছু হবে না, আমাদের যেটা আমরা নিজেরাই করবো। জি। কখনো মানে একটা দুটো অকেশনে সরকারি দলের সাধারণ সম্পাদক হয়তো বলেছেন সবাই মিলে আসেন কাজ করি,
আচ্ছা সবাই আসে কাজ করে বললেই কি আমি সরাসরি গাড়ি চালিয়ে গিয়ে তারা বাসায় গিয়ে বলবো ওই চলেন কি কি কাজ করতে পারি, তা তো আর হতে পারে না। আপনি একটা মোডালিটি বলবেন, সিস্টেম বলবেন, স্ট্রাকচার বলবেন, কিছুই করছেন না। যখন আমরা বলছি তখন সেটাকেও আপনি অ্যাকসেপ্ট করছেন না, বলছেন না যে হ্যাঁ কিন্তু এটা নিয়ে সরকার তো সরকারের যে এখন আমি সফলতার দাবি করছে, সরকার শতভাগ সফল, যেখানে এখনো আউটব্রেক মাত্র শুরু হলো, এবং আমি মনে করি যে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, মাত্র যাত্রা শুরু হলো। এই অবস্থাতে যে সরকারের পক্ষ থেকে সফলতার দাবি করা হলো এবং ওয়ার্ল্ড যে একটা প্রোফাইল আছে সেখানে আমাদের প্রধানমন্ত্রীর নাম উঠে এসছে, এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে তারা খুব মানে নিজেদের একটা ক্রেডিট নেওয়ার ট্রেন্ড রয়েছে এবং সেভাবে ইয়ে করছে। সেটা কিভাবে দেখছেন? এখন কি মুহূর্তটা আসছে, সময়টা আসছে নিজেদেরকে বিচার করার জন্য? বিশেষ শত শত পত্রিকা আছে, তার মধ্যে একটা পত্রিকা সেটা যেটা অখ্যাত বা বিখ্যাতই হোক, সেখানে যদি আমাদের দেশ সম্পর্কে একটা রিপোর্ট বেরোয়, সেটাই একটা ইয়ারস্টিক তো নয়। আমাদের সরকারের সাফল্য কোথায় তারা দাবি করতে পারবেন? তাদের টেস্টের এখন পর্যন্ত রেজাল্ট কত, তারা কতদূর পাচ্ছেন? 10,000 আজকে পর্যন্ত, গতকাল 10,000 ছিল না। এইটা 3 মাস পরে 10,000 মাত্র পরীক্ষা করা কি কোনো কাজের কথা হলো? এটা কোনো সফলতার কি আছে? এটা তো সম্পূর্ণ ব্যর্থতা। জাফরুল্লাহ সাহেব, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, উনি একটা কিট বার করেছেন, সেটা টেস্ট আজ পর্যন্ত টেস্টই করতে পারেননি। এগুলোর কোনো জবাব হলো? আমি এখনো পরীক্ষাই করতে পারি না, উনি বলছেন যে এই পরীক্ষা পদ্ধতিতে 15 দিনের মধ্যে রেজাল্ট দিতে পারবো। কত রকম সব কথাবার্তা সেটা বন্ধ করে রেখেছেন। আমি হেলথ সেক্টরে কোনো ডেভেলপমেন্ট দেখি না। কতগুলো হসপিটাল করতে পারছেন, আমাদের কয়টা আইসিইউ আছে, কয়টা করোনা হসপিটাল, কিরকম করে একেবারে শামুকের গতিতে বেরোচ্ছে, তারপরে কেউ যদি বলে আমরা এই ব্যাপারে সফলতার সাথে মোকাবেলা করতে পেরেছি। তো আজকে হলো 16 জনের মৃত্যু, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট, মানে এটি অন আপনি তারপরে শপথ রাখেন, মানুষ মূর্তি থাকে, আপনি বলেন আমরা সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে পারছি। তো বলতেই পারেন আপনি ক্ষমতায় আছেন, আপনার কাছে মাইক আছে, আপনার কাছে টিভি আছে, আপনার কাছে প্রচার মাধ্যম আছে, বলে যাচ্ছেন। আমাকে ধরে সেখানে ডাকছেন না, আমাকে বলবার সুযোগ দিচ্ছেন না, আমি বলতে পারছি না। আপনি জিজ্ঞেস করলে হয়তো আমি বলছি। তো এই কথার এত দূরে টিভি থেকে কতজন শুনবে? ওনারা সাফল্যের দাবি করেন, মানুষকে যদি জিজ্ঞেস করার কোনো সুযোগ থাকতো 1% তাদের পক্ষে কথা বলতে পারবে। এটা হচ্ছে সত্যি। কিন্তু আমি আবার বলি, এই যে ধরেন ব্লেম করতে চাই না, কিন্তু আমি আমি আবার এই এ জিনিসটা পর্যায়ে বলি না। একজন একজন ইয়ে আছে মান্না ভাই, আমাদের অনেক অনেক কথা আপনার কাছে থেকে জানার আছে, আরো অনেক ঠিক আছে, আমি শুনবো। আমি শুধু এই দুটো লাইন আপনাকে বলে দিই, আমি ব্লেম গেম করতে চাই না। আমি জানি এটা নতুন, যেহেতু কাউকে অভিজ্ঞতা নেই, ভুল হতে পারে, কিন্তু সবাই মিলে তো করবেন, এক্সপার্টের ওপিনিয়ন নেবেন। আমেরিকা এক্সপার্ট ওপিনিয়ন নেয়, কানাডা নেয়, ইউরোপের দেশগুলো নেয়, আমরা কোনো এক্সপার্ট ওপিনিয়ন নেই না। দোকান খোলার ব্যাপারে টেকনিক্যাল পরামর্শ কমিটি নিষেধ করেছে, পত্রিকায় ফার্স্ট নিউজ এসেছে, আপনি শোনেননি, আপনি বলবেন যে না আমরা ঠিক মতো কিছু করতে পেলাম। জি, এই পর্যায়ে আমি তানভীর আহমেদ খান আপনাকে প্রশ্ন করার জন্য সুযোগ দিচ্ছি। আপনি খুব সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করবেন, এরপর আরো অন্যান্য প্রশ্নকর্তারা আছে। জি ধন্যবাদ। এ পর্যায়ে আমি বলছি, স্বাধীন বাংলাদেশের ঐতিহাসিক কারিগর এবং সাক্ষী, আলোচিত ঐক্যফ্রন্টের মুখপাত্র জনাব নাগরিক ঐক্যের জনাব মাহমুদুর রহমান মান্না, আসসালামু আলাইকুম। আপনার নাম এবং আপনি কোথা থেকে করছেন? জি 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 আমি তানভীর আহমেদ খান, কুমিল্লা বদরবাজার বিশ্ব, এবং আমি একজন মেডিকেল স্টুডেন্ট, 5th ইয়ার মেডিকেল স্টুডেন্ট। আমি একজন ছাত্র হিসাবে আসলে জি 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 আমি কুমিল্লা, জি জি কুমিল্লাতে। জি আমি একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে বা একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি, যেহেতু আপনি অনেক বছর ডাকসুর বিপি ছিলেন বা ডাকসুর সাথে আপনার যোগাযোগ ছিলেন বা যেভাবে ছিল, হচ্ছে কি আমরা জানতে চাচ্ছি আসলে বর্তমান যে করোনা পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজের যে একটি পড়াশোনার যে একটি ব্যাঘাত ঘটছে, যেমন মনে করেন যে আপনি এইচএসসি পরীক্ষা হয়নি বা হওয়ার কথা ছিল এপ্রিলের 1 তারিখ থেকে, সেটা হয়নি। ইভেন আপনার যে এসএসসি পরীক্ষার রেজাল্টও দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে ছাত্ররা একটি সেশন জটের একটি দিকে যাচ্ছে। আসলে এই ব্যাপারে সরকারের বা প্রশাসনের একদম ব্যাপারটি ক্লিয়ার না। আসলে আপনি সেটিকে আপনি যেহেতু এক সময় ডাকসুর বিপি ছিলেন, সেক্ষেত্রে আপনি সেটিকে কিভাবে দেখছেন? আসলে ছাত্রদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? এখনই জানেন, এটা খুব স্পষ্ট উত্তর দেওয়া যাবে না।
কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে মুক্তিযুদ্ধ চলবার সময় প্রায় 1 বছর ধরে চলে যেত, আমরা সেটা কাভার করে নিয়েছি পরে। এই লড়াইটা কতদিন চলবে সেটা দেখতে হবে, এবং ওই সময়টাকে পরবর্তী সময় কিভাবে কাভার করে নেওয়া যায় যাতে আমাদের ছাত্র বন্ধুদের কোনো সময় নষ্ট না হয়, এটা পরে দেখতে হবে, এখনই স্পষ্ট করে বলা যাবে না। এই জন্য ধরেন তড়িঘড়ি করে করবার সমস্যা কি, এই যে ফ্রান্সে জানেন আপনারা, ওরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছিল, কিন্তু অনেকগুলো আবার বন্ধ করে দিতে হচ্ছে, বিকজ আবার স্প্রেড করতে শুরু করেছে। এটা তো আপনি এখনো এই গতি প্রকৃতি এই ভাইরাসের জানেন না, ফলে এখনই যে আপনি বলে দেবেন খুলে দেন স্কুল কলেজ, তা বলতে পারবেন না। এবং স্কুল কলেজে যেরকম ক্লাস্টার হয়, অন্য জায়গাতে ক্লাস্টার এতখানি হয় না বলে কোনো গার্ডিয়ানদের সাথে আলাপ আলোচনা না করে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এই যে প্রযুক্তির নির্ভরশীল শিক্ষা ব্যবস্থা, এটা কতটুকু গ্রামের স্টুডেন্টদের, অনেক আমি শুনেছি অনেকেই অভিযোগ করেছেন, অনেকেই অপারগতা জানিয়েছেন যে তারা এটার সাথে অ্যাডপ্ট করতে পারছে না। এসব ব্যাপারে আপনাদের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো ভূমিকা রাখা হয়নি। এই সংকটকালে কিন্তু আপনাদের, বিশেষ করে আপনি ছাত্রনেতা ছিলেন, আপনার কিন্তু একটা আশা করেন। এখানে একটা মিক্সড রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে কি, এই যে ধরেন টেকনোলজি নির্ভর যেটা বলছেন, এইটার সাকসেসের পরিমাণ বেশি হবে না। কেন হবে না? টেকনোলজি, প্রথম কথা হচ্ছে যারা একটু এল্ডারলি তারা ওটা পিক আপ করতে পারেন না। দ্বিতীয় হচ্ছে যারা শহরে ফ্যাসিলিটি পাননি, মফস্বলে গ্রামে আছেন, তারা একটু পিছিয়ে আছেন, সেটা সমস্যা। আবার যারা আপনার ধরেন রাজধানীতেই যারা আছেন, তাদের মধ্যেও আবার সবার একরকম নয়। ইউনিভার্সিটিতে যেরকম আছে সরকারি কলেজ, ভালোগুলোতে বড়গুলোতে যেরকম সুবিধা আছে, অন্য জায়গায় হয়তো নাই। ফলে ইতিমধ্যেই কথা উঠেছে যে অনলাইন এটা চলবে না। আমাদের তো ধরেন বিকল্প একটা খুঁজে বার করতে চেষ্টা করা হয়েছে যে আমরা যাতে সেশনটা নষ্ট না করি, কিন্তু যদি দেখা যায় যে না এটা রেজাল্ট ভালো হলো না, আমি মনে করি তাহলে এটা বদলে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, আমাদের ফিউচার প্ল্যান করবো। এই জন্য আমরা বলি এক্সপার্ট কমিটি নিয়ে 3 থেকে 5 বছরের জন্য কমিটিটা করতে হবে, যাতে এই টোটাল লসটা আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পারি কভার করে এগিয়ে যেতে পারি। এখনই ধরেন একটা সাজেশন দিলেও আমাদের তো অভিজ্ঞতা নেই, আমরা তো অনলাইন সিস্টেমে কিন্তু আগেই করিনি, টেকনোলজি নির্ভর এডুকেশন আমরা করিনি। টেকনোলজি নির্ভর করা আছে, কিন্তু এই অনলাইনে যেরকম পরিষেবা আগে করি নাই, তাও আবার সব জায়গায় করতে পারছি না। দেখতে হবে, এবং আমি মনে করি সবার জন্য সমান সুযোগ না হলে এখানেও একটা বৈষম্য তৈরি হবে, সেদিকে খেয়াল রেখে। এবং কোমলমতি ছাত্রছাত্রী, আমি একদম নিচের ক্লাস থেকে উপর পর্যন্ত বলছি যে সবারই গ্রহণযোগ্যতা, ব্যবহার যোগ্যতার মধ্যে দিয়েই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। স্যার একটি ব্যাপার হচ্ছে স্যার এরকম, যেমন মনে করেন যে আসলে ক্লাস হচ্ছে বা গ্রামের যারা পার্টিসিপেট করতে পারছে না অনলাইনে, সো সেক্ষেত্রে যদি পরীক্ষার আয়োজনটা করা হয় পরবর্তীতে, করোনা পরবর্তীতে, কিন্তু স্যার সেক্ষেত্রে কিন্তু তারা পার্টিসিপেট করতেই পারছে না, তাহলে তারা তো সেই সুযোগটা থেকে বঞ্চিত হলো না। সো স্যার এই জায়গা থেকে তারা পিছিয়ে। সেটাই আমি বলছি যে তার মানে একটা বড় বৈষম্য আপনি এখানেই তৈরি করে ফেললেন। কিন্তু সলিউশনটা কি? সলিউশন মানে প্রবলেমটা সবাই মনে করছে তাহলে একটা বছর কি নষ্ট হয়ে যাবে, এটাকে কিভাবে কভার করব, এটাও চিন্তা করে অল দ্য হেডস টুগেদার আমাদেরকে সামনে যেতে হবে। এই কনফিউশন থেকে কিন্তু বিশ্বের অন্যান্য দেশ একদম সরে এসছে ম্যাক্সিমাম। আমি যদি কানাডার কথা বলি, সেখানে কিন্তু কানাডা এমন একটি পদক্ষেপ নিয়েছে, তারা এই একাডেমিক ইয়ারটাকেই বাতিল করে দিচ্ছে। তারা সম্পূর্ণভাবে এটা বাতিল করে দিয়ে তারা অন্যান্য ব্যবস্থা নিচ্ছে। এটা কি কনফিউশনাল কোন স্টেজে রাখেনি আর কি? কানাডা এটা করেছে, আমি যখন বললাম ফ্রান্স এটা করেনি, এক এক দেশ এক এক ভাবে ভাবছে। আমাদের দেশের সমস্যা হচ্ছে আমাদের সরকার যে কি ভাবছে তা তো আমরা জানি না। আমাদের দেশ খুবই ওই যে ইয়ের ব্যবস্থা করছে, অনলাইনের ব্যবস্থা করছে, বা খুবই কনফিউশন আছে। কিন্তু ওই যে কুমিল্লার বন্ধুটা বললেন যে কথা, তো খুবই সত্যি যে এটা তো আপনি সমানভাবে সেই ফ্যাসিলিটি সব জায়গায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে পারছেন না, তার কি করবে? আমরা বলি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, কিন্তু এগুলো তো কথার কথা, এগুলো সব প্রচার, মানে রাজনীতির প্রচারের এগুলো কিছু হয়নি। ফলে হয়েছে কি, এটা করে ওই যে দেখবেন হয়তো 90% আপনার আউট হয়ে গেল, পরীক্ষাই দিতে পারবো না, সেরকম জায়গায় পারবো না। জি ফলে তানভীর আহমেদ, আপনাকে ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। জি সাগর ভাই আরেকটা কোশ্চেন ছিল ওনার কাছে। না, আমাদের আরো অন্যান্য লোক আছে যারা
এখন খুব শর্টে শর্টলি বলেন, আমাদের সময় কিন্তু জি তেমন জি নাই, আমি জি বিভিন্ন কারণে জি জি সাগর ভাই, ধন্যবাদ আপনাকে। জি, আমি ওনার কাছে যে প্রশ্নটি করতে চাচ্ছি, আসলে আমাদের এই যে ত্রাণ ব্যবস্থাপনার যে একটি অনিয়ম আমরা দেখছি, সেই অনিয়মের বাইরে কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল বা ঐক্যফ্রন্ট তার বাইরে নয়। আসলে এই অনিয়মতার বিরুদ্ধে আসলে জাতীয়তা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আপনারা যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন বা কি পদক্ষেপ নেওয়ার আশা করছেন আসলে? সেটি যে একবার ঢালাওভাবে সরকার পক্ষ করছে এরকম না, কিন্তু বিরোধী দলের পক্ষ হ্যাঁ, থেকেও হচ্ছে। সো সেই জায়গাগুলো আপনারা না কিভাবে না দেখছেন? না 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 না, আপনি বলতে পারবেন বিরোধী দলের পক্ষ থেকে দুর্নীতি কোথায় হচ্ছে? না না, এখানে আমি তো জাস্ট বলতে কোনো চাচ্ছি যে ব্যাপার নেই। না না না, একদম আপনার যে জি জি, আমি যেটা বলতে চাচ্ছি বিরোধী যে দল আসলে অনিয়মটা যেটা হচ্ছে সেটা সেই সরকার অনিয়মটাই জানতে চাচ্ছেন উনি, কোথাও কি এরকম অনিয়ম হচ্ছে? আর তাছাড়া বিরোধী দলের অনিয়ম অনিয়ম ছাড়া তো প্রচুর কোনো হচ্ছে, সুযোগ নাই মনে জি প্রচুর জি হয়। বিরোধী হচ্ছে, আমরা কারোর তার কাছে বিরোধিতা করছি। আমাদের জি পরামর্শ হচ্ছে এই পুরা বিষয়টা আরবিকে দেওয়া হোক, তার সাথে এনজিও থাকবে, তার সাথে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং তথাকথিত, আমি তথাকথিত বলছি মানে এই যাদেরকে জনপ্রতিনিধি বলা হয় এরা তো ঠিক যথাযথভাবে জনপ্রতিনিধি নয়, তবু তাদেরকে দিয়ে একটা টিম করে করা হোক। বাট অ্যাট দি আর্মি মনে করি যে ওটা এই অবস্থার চাইতে অনেক ভালো সার্ভিস দিতে পারবে। জি স্যার, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। জি ধন্যবাদ আপনাকে জনাব তানভীর আহমেদ খান। আমি আপনাকে এখান থেকে বের করছি, আপনি থাকবেন, দেখতে থাকুন। এরপর জি আমি জি অবশ্যই। আরেকজনকে সুযোগ দিচ্ছি। মান্না ভাই, আপনার এখন আমি আরেকটু গভীর রাজনৈতিক প্রশ্নে যেতে চাচ্ছি আপনার কাছে। সেটা হলো, আপনারা যে বিশাল ঐক্য ফ্রন্ট করেছিলেন, করোনা থেকে একটু বাহিরের প্রশ্ন, সেই ঐক্য ফ্রন্টের এখন তো করোনা এসছে, আপনারা করোনা দোহাই দিবেন, যে কারণে হয়তো বলবেন যে করোনার কারণে আপনারা স্তব্ধ আছেন বা আপনারা কোনো ধরনের অ্যাক্টিভিটিস প্রকাশ্যে নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, করোনার আগেও আপনারা যেই প্রমিস নিয়ে মানুষের সামনে এই একটা বিশাল ফ্রন্ট গঠন করেছিলেন, সেটা কিন্তু এক পর্যায়ে মোটামুটি স্তীমিত হয়ে গেছে। এর কারণ কি? এবং আপনারা যে আশা মানুষকে দেখিয়েছেন, সে আশার কিন্তু প্রতিফলন আসলে ঘটাতে পারেননি। এটা কি আপনাদের এক ধরনের আপনার ফেইলুর কিনা, আপনাকে মেনে নিচ্ছেন কিনা, আপনারা পরাজিত হয়েছেন? এবং আপনাদের যে স্ট্র্যাটেজি, যে সরকারের যে আপনার দুর্বল দিকগুলিকে তুলে ধরা এবং ডেফিনেটলি আপনার ক্ষমতায় যাওয়ার যে একটি রাজনীতি করার চেষ্টা করেছেন, সেদিক দিয়ে আপনারা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছেন, ফেলিউর হয়েছেন। এগুলিকে আপনারা কিন্তু মানছেন না, বা আপনাদের কোনো ধরনের দেখা যাচ্ছে যে আপনার কোন অবস্থানে আছেন আপনার। একটা কথা হলো কি, ধরেন আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম, বিজয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম, জনগণকে আশাবাদী করেছিলাম, জি আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। ঠিক, জি কিন্তু আমাদের ব্যর্থতার কথা যদি বলেন, তো সরকার পক্ষ সারা পৃথিবীর, সারা দেশের সমস্ত ইতিহাস ঐতিহ্য লঙ্ঘন করে পরের দিনের ভোট আগের রাত্রে চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে চলে গেল। আমরা জি কি করতে পারতাম? লড়াই করে সশস্ত্র ভাবে কি জিততে পারতাম? তা তো পারতাম না। তো এইখানে একটা হতে পারে যে এত বড় ঘটনা ঘটবে, নিশ্চয়ই তারও কোনো প্রতিকার আছে, সেটা আপনাকে আগে বুঝতে পেরেছিলেন, বোঝা উচিত ছিল, বুঝে আপনার কোনো ব্যবস্থা করা দরকার ছিল। অনেস্টলি এই আগের রাতের ভোট আমাদের মাথার মধ্যে আসে তখন। কেউ কেউ বলেছেন তারা ছিনতাই করবে যে কোনো ভাবে, আমাদের মনে হয়েছে মানুষ আমাদের পক্ষে যেভাবে আছে সম্ভব নয়। আর একটা হচ্ছে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন এরকম করে তাদের সঙ্গে যাবে, এটাও আমাদের জি মাথায় ছিল না, অথবা আমরা বুঝতে পারিনি। ওই জায়গায় একটা ব্যর্থতার কথা আপনি বলতেই পারেন। আমরা হয়তো কারো কারো উপরে নির্ভর করতে চেয়েছিলাম যে তারা থাকলে নিশ্চয়ই আমাদের আরো বেশি লাভ হবে বা একটু সিকিউরড খবর, কিন্তু সেটা আমরা হতে পারিনি। হয় কি, যখনই আপনি একটা জোট করছেন তখন বিভিন্ন দল এটার সাথে যুক্ত হয়, তো সব দল একই ভাবে ভাবে তা তো না, এক এক দল এক এক ভাবে ভেবে তাদের কিন্তু দলীয় আপনাদের রাজনীতিক। নেতৃত্বের পর্যায়ে যারা ছিলেন, নেতৃস্থানীয় যারা ছিলেন, তাদের পক্ষ থেকে কিন্তু তেমন ওইরকম ডাক আসেনি, যেটা সাধারণ মানুষের একটা অপেক্ষা ছিল যে আপনি বা ডক্টর কামাল হোসেন, আপনাদের মুখ থেকে একটি একটি বিশাল বিক্ষোভ বা আন্দোলন, সরকার যেটা আপনি এখন অভিযোগ করলেন যে সরকার পূর্বের রাতে ভোট ডাকাতি করেছে, হোয়াট এভার, এগুলির বিরুদ্ধেও কিন্তু আপনারা তেমন কোনো সোচ্চার আন্দোলনের ডাক দেননি। মানে আমি খুব আপনার কাছে আন্তরিক একটা মানে স্বীকারোক্তি দেই। আমার যদি এই রকম বিশ্বাস থাকতো
থাকতো যে আমি ডাকলেই মানুষ বেরিয়ে আসবে, আমি ডাক দিয়ে দিতাম। হুম, কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। ঠিক। আমাদের যদি আপনি ব্যক্তি নেতা হিসেবে কাউকে চিহ্নিত করতে চান, সেটার জন্য মাহমুদুর রহমান মান্না অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট। জি। অ্যালোন কি কেউ ছিলেন? আমি বলবো না, তবু তার মধ্যেও কোয়ালিফিকেশন আছে। হুম, বড় দল, বড় নেতা ইত্যাদি, ওদের আমি বললাম না, এক এক দলে এক এক রকম ধারণা ছিল, হিসাব ছিল, সেটা মেলেনি, ফলে তাদের মানসিক প্রস্তুতি এক ধরে ছিল, ধাঁচ একরকম ছিল। তারা বা আমরা সবাই মিলে রেসপন্ড করতে পারি, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। কিন্তু এই জন্য আমি কাউকে ইন্ডিভিজুয়ালি দোষ দেবো না, আমি সমষ্টির মধ্যেই রাখতে চাই যে সমষ্টিগত ভাবে আমরা ওই অকেশনে দাঁড়াতে পারিনি। কিন্তু আমি মনে করি আজও সেই সময় যদি আমরা দাঁড়াতে পারতাম, প্রতিবাদ করতাম, তাহলে তার একটা ফলাফল আসতো। ক্ষমতা পরিবর্তন জি। হয়ে যেতে গেলে তা জানি না, কিন্তু মানুষ ইতিহাসে একটা বড় প্রতিবাদ রেজিস্টার তো করতে আপনারা ওই পার্টটুকুর জন্য পেরেছে। আপনারা ফেলিউর হয়েছেন সেটা স্বীকার করেন কিনা? ওটা পারলাম না তো, পারলাম না মানে ব্যর্থ হলাম। এখন জি। আমি তো ব্যক্তিগতভাবে কথা আপনার বলি, রায় আপনার নেব এই সেই ব্যর্থতার ভিত্তিতে। পর রাজনীতির আবার শেষ বলি, আমি বলে তো কিছু নেই, আপনারাই ব্যক্তিগতভাবে বলেন। জি। ব্যক্তিগতভাবে দায় কতখানি নিচ্ছি সে বিতর্কের মধ্যে যাচ্ছি না। আমি না, বিতর্ক করতে পারি ঐক্যফ্রন্টের পক্ষ না। থেকে ঐক্যফ্রন্ট ফেলিউর কিনা? না, ঐক্যফ্রন্ট তো দাঁড়ায়নি তখন। হুম। ধরেন এত বড় একটা জুলুম, অন্যায় দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা তো কোনো কর্মসূচি দিতে পারি না। তা দিতে পারেননি কেন? আপনি আসলে বলতে হবে, সেটাই, আপনারা দিয়ে যদি ফেলিউর হতেন সেটা একটা ভিন্ন ব্যাপার ছিল। আপনারা তো দেনই। আমি সেই প্রশ্নে আসছি, আমি আপনার আমি উত্তরে আসছি। আমি আবার বলি, আমি একলা দিলে যদি হতো দিতাম, কিন্তু আমরা সবাই মিলে দিতে একলা পারবো, আমি নয়, কাউকে কারণ দিতে পারি আপনাকে না। ঐক্যফ্রন্টের মধ্যে আপনি ডক্টর কামাল হোসেন বা আপনারা যারা আছেন তাদের উপরে নির্ভরশীল ছিল সারা, মানে সরকারের বাহিরের যে একটা বিশাল জনগোষ্ঠী, তারা আপনাদের মুখের দিকে তাকিয়েছিল। আমি এই পর্যায়ে যাচ্ছি সৈয়দ মাহবুব, আপনাকে দেখতে পাচ্ছি, বাট আপনি আপনার কোনো কিছু আপনাকে দেখতে, আপনি ওয়েটিং রুমে আছেন কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সৈয়দ মাহবুব, আপনাকে আমি ওয়েটিং ওয়েটিং এ দেখতে পাচ্ছি, কিন্তু আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন কিনা বা আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা? আদারওয়াইজ আমি আরেকজনকে দিচ্ছি, আপনি প্রয়োজনে এখান থেকে লগ আউট হয়ে আপনি একইভাবে আবার ঢুকুন, আমি আপনাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আপনি লিভ নিয়ে আবার ঢুকে আসুন, ঢুকুন প্লিজ। আমি পরবর্তী একজনকে সুযোগ দিচ্ছি। আপনার আপনাদের এই ঐক্য ফ্রন্ট, বিশেষ করে আপনি এবং কয়েকজনের প্রতি কিছু অভিযোগ আছে। যেমন আপনারা অনেকেই বলে বলে যে আপনারা বিএনপির কাঁধে ভর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিলেন। আবার বিএনপির বা অন্যান্য মানুষ বলে যে যে বিএনপি আপনাদের কাঁধে ভর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল। আসলে এই মাঝখানের এই ভুল বোঝাবুঝি বা এই জাতীয় ব্যাপারগুলিকে আপনি কিভাবে দেখছেন? বা আসলে কার উপরে কে ভর করেছিল, ভর করে আছে এখন পর্যন্ত, মানে ক্ষমতায় তো যেতে পারেনি, সেটা তো সত্য। তো এই ব্যাপারগুলি কিভাবে মূল্যায়ন করছেন? আমাদের নিজেদের মধ্যে কখনোই এই রকম কথাবার্তা হয়নি। জি, কেউ কারো উপরে কোনো মানে ক্ষোভ, রাগ, অভিমান তো দূরের কথা, কোনো উষ্মাও প্রকাশ করেনি। তোমার জন্য পারলাম না, তুমি আমার ঘাড়ে চেপেছিলে, তুমি ভেবেছিলে আমাকে দেশার্থে উদ্ধার করবে, এরকম কোনো টোন আমাদের মধ্যে, ধরেন এমনকি ব্যক্তিগত আলাপচারিতাতেও এখন নাই। জি। না, তারপরেও আমি এখনকার বলি, কথা বলছি না, তখনকার কথা বলছি যখন তখনও আপনারা আসে নাই, এখনো নেই। কি বলছি আমি, তখনও আসেনি, এখনো নেই। কিন্তু ধরেন যদি কথাটা এরকম করে কেউ বলেন যে না ছিল, আপনি জানেননি, কিন্তু আপনি হিসাবটা দেখেন। বিশেষ করে যারা ফরেন ডিপ্লোম্যাট, তারা আমাদেরকে জিজ্ঞেস করেছেন যখন তাদেরকে আমরা ফেস করেছিলাম, যে তোমরা এই যে কাজটা করছো, ইলেকশন হলো, ইলেকশনে তোমরা জিতলে প্রাইম মিনিস্টার কে হবে? তো আমরা বলি যে মেজরিটি পার্টি নেতা যিনি তিনি হবে। এটা কিন্তু আমাদের একদম ক্যান্ডিড এবং কোনো হেজিটেশন ছাড়াই আনসার ছিল। জি, তো তাহলে কারো কাঁধে ভর রাখবার তো কোনো বিষয় নেই। জি, এবং এতে খুবই তারা ক্ষমতায় যেত যদি আমরা জিততাম। তো কারো কাঁধে ভর রাখার প্রশ্ন কেন? হ্যাঁ, আমি এই কথা বলতে পারি যে কোনো দল এককভাবে জনগণের মধ্যে এত বড় উত্থান তৈরি করতে পারতেন না। এটা হয়েছে জোট করার জন্যই। সেই জোটে ধরেন মাহমুদুর রহমান মান্নার দলটা খুবই ছোট, ও আর কি করবে? কিন্তু মাহমুদুর রহমান মান্না, আশরাফ আলম, ডক্টর কামালদের মতো দলকে লেগেছে, না হলে এই উত্থানটা সম্ভব ছিল না। কিন্তু আমি আবার বলছি না
যে না বিএনপি আমাদের কাঁধে ভর রেখে উঠে দাঁড়াবার চেষ্টা করেছে। তাদের নিজেদেরও দাঁড়াবার শক্তি ছিল, কিন্তু মানুষ দেখতে চেয়েছে যে সবাই মিলে আসুক, আমরা সবাই মিলেই গেছি। জি। জি, আমি শুনতে পাচ্ছি। জি। না, আমার জবাবটা শেষ। জি, মানুষ জবাব শেষ। চেয়েছে এই বলেই আমরা পর্যায়ে আমি সবাই যাচ্ছি। মিলে গেছি। এই জি, এ পর্যায়ে আমি যাচ্ছি, একজন দর্শক আছেন, আপনাকে প্রশ্ন করব। আজাদ বিন আশরাফ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন কিনা? আজাদ বিন আশরাফ, আপনি কি শুনতে পাচ্ছেন? আজাদ বিন আশরাফ, আপনি কি শুনতে পাচ্ছেন? আজাদ বিন আশরাফ, আপনি কি শুনতে পাচ্ছেন? মান্না ভাই, আপনি শুনতে পাচ্ছেন তো, রাইট? হ্যাঁ হ্যাঁ, মনে হয় সেও শুনতে পাচ্ছে না। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাই আপনার কাছে। আপনাদের প্রতি আরেকটা অভিযোগ আছে। আমি মানুষের অভিযোগগুলি আপনার কাছে বলছি, এবং আপনার কাছ থেকে শুনতে পেলে মানুষ ডেফিনেটলি এইভাবে সবার প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে আশা করি। যে আপনাদের মধ্যে অনেকের সাথেই সরকারের সাথে খুব একটি ভালো সম্পর্ক রয়েছে, যেই কারণে অনেকেই শক্ত আন্দোলন ডাকের দিক দিয়ে পিছিয়ে আছে। একটা যেটাকে বলে অন্দরমহলের সম্পর্ক, যেটাকে বলে আন্ডার টেবিল সম্পর্ক। এই ধরনের অভিযোগগুলিকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি? আমি এরকম মানে ধরেন বাতাসে ভেসে বেড়া অভিযোগের উপরে কোনো মন্তব্য করতে চাই না। আমি এরকম আমার কাছে স্পষ্টত কারো ব্যাপারে মনে হয় না, প্রমাণিত নই। এই অভিযোগগুলো কেন কষ্টাতে থাকবো, দরকার পড়ে যায় না। হ্যাঁ, আপনারা দীর্ঘদিনের যে আন্দোলন করলেন, আপনারা দীর্ঘদিনের আন্দোলন, তাহলে আপনাদের প্রাপ্তিটা কি? আপনাদের ইয়েটা কি? সাধারণ মানুষের কাছে জবাবটা কি? মানে কি কি মেসেজ আপনাদের যেমন সাধারণ ধরেন মানুষের? আপনারা, বিশেষ করে অনেক সাংবাদিককে আমি এইভাবে প্রশ্ন করতে দেখি, কিন্তু মানুষ আমাদের কাছে কিন্তু এই প্রশ্ন করেনি। মানুষ খুবই আশাবাদী হয়েছিল, আমরা যে জাগরণটা তৈরি করতে পেরেছিলাম এই ঐক্যবদ্ধতার কারণে মানুষ এটা পছন্দ করেছে, এটা তাদের কোনো প্রশ্নই নেই। তারপরে যেইভাবে ভোটটা ডাকাতি হয়েছে তাতে মানুষ এটাও বুঝেছে যে সরকার কেড়ে নিয়ে গেছে, ওরা কি করবে। কিন্তু ঘুরে যে দাঁড়ালাম না, সেটা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন আছে। এবং তা থেকেই আপনি যে প্রশ্নটা আবার করছেন, যেটা কি সরকারের সাথে কোনো সমঝোতা আতাতের ব্যাপারটি কি, এই ধরনের সন্দেহ প্রবণতা তো হতেই পারে, সেটা আছে। কিন্তু সাধারণভাবে জনগণ আমাদেরকে কোনো কাঠগড়াই কাউকেই দাঁড় করাচ্ছে না যে তোমার জন্য এটা হয়েছে, তুমি বিশ্বাসঘাতকতা করেছো, তুমি আন্দোলনের পথে ছিলে না, এইরকম করে নাই। স্পেকুলেশন আছে, আমি মানি, সে তো থাকবেই। স্পেকুলেশন যার সম্পর্কে যেভাবে আসবে তিনি সেরকম করে জবাব দেবেন, বা আমরা সবাই মিলে সেরকম করে জবাব দেব। আমি জি, মনে করি যে জনগণের কাঠগড়ায় আমরা কখনোই আমাদের তুলে নেই জনগণ। জি। তাহলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে কিভাবে আপনার ক্ষমতা যাওয়ার কোন ধরনের স্বপ্ন আছে আপনাদের, বা আপনাদের কি আমি আছে এই করোনা এই ভাইরাস যখন এই প্রশ্নটা যখন ওভারকাম আপনি করবে? করছেন, তখন আসলে এইটা খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন বলে আমি বিবেচনা করছি, বিশেষ করে যে বললেন এই করোনা ভাইরাসের প্রেক্ষিতে। মানে আমি এখনো জানি না, আমি মনে করি যে আমরা অনেকেই জানি না বা কেউই জানি না আমাদেরকে এটা কোথায় নিয়ে যাচ্ছে, কতদূর নিয়ে যাচ্ছে, কোথায় গিয়ে ঠেকাবে। তখন আমাদের শরীরে, আমাদের সমাজ শরীরে কত শক্তি থাকবে, কিভাবে ঘুরে দাঁড়াবো, কিছুই জানি না এখন পর্যন্ত। এই কারণে না, আমি এটার সেটা জবাব গেলে দেওয়া আমি একটু বলছি কঠিন। আর কি, যদি সেটা যায় আমরা না, ওভারকাম করতে এইটা পারি এরপরে। এটা একটা কঠিন। ওভারকাম করতে পারেন যদি, তাহলে কিরকম করে করবেন? ধরেন ফরাসি অর্থনীতিবিদ টমাস পিকেটি একটা কথা বলেছেন, সবাই সারা বিশ্বে যারা যারা অর্থনীতি নিয়ে চর্চা করে তারা টমাস পিকেটিকে ছেড়ে যদি বলেছেন এই করোনা আমাদেরকে একটা ওয়েলফেয়ার স্টেটের যৌক্তিকতা বা প্রয়োজনীয়তা বা আরো স্পষ্ট করে বলে অপরিহার্যতার কথা বলছে। তো ধরেন এই ধরনের ঘটনা আমাদেরকে কিছু ডিরেকশন তো সামনে এনে দেয়, সেইটাকে আমি মানবো নাকি মানবো না। যেমন আমার দল একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করে, আমার দল জি, একটা কল্যাণ অর্থনীতিতে বিশ্বাস করে, আমি তার ক্যাম্পেইন করি। আমাদের দেশে অনেকেই এটা বলে, এটা চর্চাটা বাড়িয়ে দিতে হবে। সেই কল্যাণ অর্থনীতির মানে কি?
এই যে উন্নয়ন নিয়ে এত কথাবার্তা, এত ফ্যানফেয়ার চললো আমাদের সরকারের পক্ষ থেকে, এখন দেখা যাচ্ছে আমাদের আইসোলেশন মানে ফ্যাসিলিটি নেই। এখন দেখা যাচ্ছে যে আমরা কোয়ারেন্টাইনই করতে পারি না। দেখা যাচ্ছে আমাদের আইসিইউ, আমাদের হসপিটালে টেস্টিং ফ্যাসিলিটি নাই। তো উন্নয়ন মানে কি কেবল একটা ফ্লাইওভার? উন্নয়ন মানে কি একটা ব্রিজ? উন্নয়ন মানে যদি মানুষের চিকিৎসায় দিতে না পারলাম, তার এডুকেশন দিতে না পারলাম, তার খাবারই দিতে না পারলাম, এটা তো কোনো উন্নয়ন নয়। তার মানে উন্নয়নের সংজ্ঞাটাও আপনি আগের মতো করে বলতে পারবেন না আগামী দিনে। এই চেঞ্জ গুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এবং যারা বাম আছেন তারা বলবে এটা সমাজতন্ত্রের দিকে যাচ্ছে। আমি যেমন বাম নই, কিন্তু আমি মনে করি যে একটা কল্যাণ অর্থনীতি দরকার, এটা ওই দিকে যাচ্ছে। এটা সেই ক্লাসিক্যাল শোষণমূলক বৈষম্যের সমাজের সম্পূর্ণ নেগেট করছে। ওই সমাজ দিয়ে চলবে না। ওটা আমেরিকার জন্য সত্যি, বাংলাদেশের মতো দরিদ্র দেশের জন্য তো বেশি করে সত্যি। সেইটার প্রতিষ্ঠা করবার জন্য লড়াই আমি মনে করি সেটা এখন থেকেই করতে হবে। সেটা কিন্তু করছি, আমি আমার জায়গা থেকে করছি, আরেকজনের জায়গা থেকে করছেন। আমরা একসময় একসাথে হব এবং লড়াই করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। এই করোনা ভাইরাসের বিপর্যয় বিশ্বে একটা নতুন অর্ডার যদি নিয়ে আসে, আমি খুব বিস্মিত হব না। যদিও এখনই সিমটম দেখছি না, কিন্তু এইটা আমি দেখছি আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য কল্যাণ অর্থনীতি, কল্যাণ রাষ্ট্র একটা অপরিহার্যতা আমাদের সবার সামনে তুলে দিয়েছে। জি, এ পর্যায়ে আমি আপনাকে আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। সেটা আপনি তো দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন এবং ছাত্রদের সবচেয়ে সর্বোচ্চ সংগঠন ঢাকা ভার্সিটির ডাকসুর ভিপি ছিলেন। আপনার সময়কালীন সময়ে আপনি বিভিন্ন সংকট যেভাবে মোকাবেলা করেছেন, আর বর্তমান সময়ে যেভাবে মোকাবেলা করছে ডাকসুর বর্তমান নেতারা, কেমন ব্যবধানটা কেমন দেখছেন? আসলে কি তারা পর্যাপ্ত এবং তারা কি অ্যাপ্রোপ্রিয়েট ওই লিডারশিপটা দিতে পারছে তারা যা দেওয়ার কথা ছিল? মানে বর্তমান সময় বলতে যদি করোনা বলে, সেটা একদম নতুন ফিচার। ডাকসু কি করবে বর্তমান সময়ের কথা যদি বলতো, ছাত্র সমাজই কি করবে? এখন তো আপনি মানুষ থেকে দূরে থাকছেন, আপনাকে বলেই হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স ইজ দি অনলি সলিউশন। তো সেইখানে ছাত্রই বলেন আর শ্রমিকই বলেন, কে কি করবে? আপাতত তো কিছু করতে পারছে না। একটা মিছিলও যদি করতে যেত, মিছিলও তো সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্সের বিপক্ষে। ফলে আমি ছাত্রদেরকে এখানে আলাদা করে দেখি না। আর এর আগের কথা যদি বলেন, আমি মনে করি সেটা এখন আলোচনার খুব একটা পরের ব্যাপার নয়। কারণ কিভাবে আবার ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা ফিরে আসবেন, সব ইউনিভার্সিটি গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হবে, কোন প্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে, সেটা দেখে কথা বলতে হবে। এখন থেকে বললে এই ধরনের না, সংকটে তো শুধুমাত্র রাজনীতিতে যে একটা ভূমিকা রাখবে তা তো না। ডাকসুর বা ছাত্রদের তো বর্তমান যে প্রাকৃতিক সংকট, সেখানেও একটা বিশাল ভূমিকা রাখার দরকার আছে বলে আমি মনে করি। তারা সেইভাবে রাখতে পারছে কিনা, সেখানে তো দেখা যাচ্ছে সরকার ঠিক একইভাবে ও ভিন্ন রাজনীতি, ভিন্ন মতাবলম্বী যেভাবে ট্রিটমেন্ট করছে, বর্তমান ভিপিরও একই রকম অভিযোগ যে তাকেও সেভাবে ট্রিটমেন্ট করছে, তাকেও সব আপনার একযোগে কাজ করতে দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে। এই ধরনের করোনা মোকাবেলার ক্ষেত্রে আমি বলছি, সেইটাকে ওভারকাম করবার চেষ্টা বর্তমান ছাত্র নেতৃত্ব করছেন বলে আমি দেখছি। বহু ক্ষেত্রে তারা সেটা করতেও পারছেন। যেমন আমি দেখছি যে ছাত্ররা বিশেষ করে গণস্বাস্থ্যের সাথে মিলে ত্রাণ কাজে বেশ কাজ করেছে। আমি দেখেছি ছাত্ররা এই যে ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে কন্ট্রোল করবার প্রচেষ্টা করো, সেগুলোর বিরোধিতাও করেছে। এখন ইউনিভার্সিটিতে কোনো ছাত্রদের একটা মিছিল করছে না, সেটা অন্য, কিন্তু এরা পারলেই একটা সবাই যাচ্ছে, নিজেরা একটা অর্গানাইজ করছে, লাইভ আসছে, সেখানে কথা বলছে, এবং সেই লাইভ অনুষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণে লাইক হচ্ছে, ভিউ হচ্ছে, মানুষ মতামত দিচ্ছে। সেই কাজগুলো কিন্তু তারা করছে। তারা করছে না তা বলছে না, কিন্তু ইফেক্টিভ করার ব্যাপারটা কি করলে ইফেক্টিভ হবে, এটা হয়তো আরো কিছুদিন পরেই আমরা বুঝতে পারবো। এ পর্যায়ে আমি বরঞ্চ জি এ পর্যায়ে আমি সৈয়দ মাহবুব সাহেব, আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি জি শুনতে পাচ্ছি। জি, সৈয়দ মাহবুব সাহেব, আপনার টার্ন। আপনি আমার দুটো প্রশ্ন আছে, আমি কি একসাথে করব না আলাদা আলাদা করে করব? মান্না ভাই কিভাবে শুনতে চান? মান্না ভাই আপনাকে, জি জি, মান্না ভাই শুনতে পাচ্ছেন? জি
জি, সৈয়দ মাহবুব সাহেব আপনাকে দুটি প্রশ্ন করতে চাচ্ছে, একসাথেই করবে নাকি একটার পর একটা করবে? ইচ্ছা তার, আমি তো জানি না কি প্রশ্ন। জি, দুটাই আচ্ছা। একসাথে করেন, দেখা যাক। জি, এই আমি শুরু থেকে ছিলাম না, আপনি কোথা মাঝখানে থেকে বলছিলেন সৈয়দ মাহবুব সাহেব, প্রথমে যদি আমি বলেন? আমি লন্ডন থেকে বলছি। জি, জি, আহ, আমি এই প্রশ্নটি কেউ করেছে কিনা আমি জানি না, কারণ আমি শুরু থেকে ছিলাম না। সারা বিশ্ব করোনার মহামারী প্রকোপে বিপর্যস্ত। এক কথায় উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের অর্থনীতি এখন লন্ডভন্ড। যে যেভাবে পারছেন অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এ জি। প্রসঙ্গে বাংলা ইনসাইডারের একটি সংবাদের প্রতি আমি জনাব মাহমুদুর রহমান মান্নার দৃষ্টি আকর্ষণ করব। আজকের অতিথি সংবাদে বলা হয়েছে আপনি ডক্টর কামাল, আসমা রব, রাশেদ খান মেনন ইনু জনগণের পাশে নেই। এই প্রসঙ্গে আমি আপনার জবাব শুনতে চাই। এটা আমার প্রথম প্রশ্ন। আমি এই প্রশ্নের জবাবটা দিই, পরেরটা কি করবেন জানি, সেটা রিলেটেড হবে আমার মনে হয় না। প্রথম হচ্ছে, দেখেন আমি জি, নিজে ফেসবুক মেনটেন করি, তো আইডিতে আছে, আবার তারপরে পেজ আছে। যারা আমার কথা শুনছেন তারা আমার নাম দিয়ে সার্চ করে ফেসবুকে ঢুকতে পারবেন, দেখতে পারবেন। আমি এটা প্রথম প্রশ্নের জবাবে বলেছিলাম, ফ্রম ডে ওয়ান স্যানিটাইজার তৈরি থেকে শুরু করে ধরেন পরশু দিনও রিলিফ ডিস্ট্রিবিউশন, আগে কালকেও প্রোগ্রাম আছে, তারপর দিন আছে, আমরা রেগুলার এই কাজ করে যাচ্ছি, রেগুলার। কিন্তু আমি বারবারই বলছি, 2 কোটি মানুষকে খাওয়ানো কি আমার সাধ্যের আশেপাশে আছে? সে কথা বলে তো লাভ নেই। ওই টাকা সরকারের কাছে আছে, 5 লক্ষ কোটি টাকা বাজেট, আপনি 1 লক্ষ কোটি টাকা দিয়ে দেন না কেন? আপনার যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের তো 1,19,00,000 টাকা খরচই করেননি। এক এক 1,19,000 কোটি টাকা খরচই করেননি। সেই টাকা আপনি উন্নয়নের এই গরিব মানুষের জন্য দিয়ে দেন। তা যদি না দেন, আর তারপরে ওই বাংলা ইনসাইডের মতো পত্রিকা লিখবে মাহমুদুর রহমান মান্না কিছু করছে না, এগুলো তো খুবই হাস্যকর আসলে। এগুলো আমার কাছে এক ধরনের মোটিভেটেড ক্যাম্পেইন মনে হয়। জি, পরবর্তী প্রশ্ন সৈয়দ মাহবুব। জি, এই এই আমার আগের প্রশ্ন আমি একটু বলে রাখি, আমাকে ভুল না বুঝার জন্য। আমি নিজেই দেখেছি বিভিন্ন পত্র পত্রিকায় উনি গত পরশুদিনও সাভারে উনি রিলিফ বিতরণ করেছেন। এর আগে গুলশানে বাটারাতেও উনি রিলিফ বিতরণ করেছেন, বগুড়াতে করেছেন, দেশের বিভিন্ন জায়গায় করেছেন। জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মান্না ভাইয়ের কাছে, আপনাদের ঐক্যফ্রন্টের শরিক প্রধান বিরোধী দল বিএনপিকে জনগণ যেভাবে দেখতে চায় সেভাবে দৃশ্যমান নয়, কারণটা কি? অন্যদিকে, এটা রিলেটেড প্রশ্ন, অন্যদিকে জনগণের মনে বড় প্রশ্ন, বিরোধী দলীয় নেত্রী বেগম জিয়া দেশের এই মহা দুর্যোগে কোনো কথা বলছেন না কেন? আপনি কি মনে করেন? এরপর আরেকটি প্রশ্ন আছে আমার। ধন্যবাদ। জি। এই দুটো না, প্রশ্ন আপনার খুব দুটো সংক্ষেপে প্রশ্ন। জবাব, জি, জি, আমি খুব সংক্ষেপে জবাব দিয়ে দিই। আসলে এই জবাবটা আমার পক্ষে তো দেওয়া সম্ভব নয়। বিএনপি কেন কিছু করছে বা করছে না, এই জবাব তারাই ভালো দিতে পারে। কিছু করছে না তা আমি বলবো না, তার রিলিফের কাজ করছে, এটা আমি দেখছি পত্র পত্রিকায় আসছে। আর বেগম জিয়া কিছু বলছেন না কেন, এই প্রশ্নটা একটু একটু ডিফিকাল্ট। কেন উনি যে বেরুলেন, ধরেন বেরুবার পর থেকে এই পর্যন্ত একটা অসুস্থ মানুষ বেরিয়েছেন, সবার সিম্পেথি তার প্রতি আছে। অসুস্থতা থেকে কতখানি সুস্থ হয়েছেন, বলবার মতো হয়েছেন কিনা, কিংবা বলতে পারেন কিনা, কোন রকম তার উপরে রেস্ট্রিকশন আছে কিনা, উনি তো জামিনে আছেন, এবং আপনাদের মনে আছে যে কিছু শর্ত তাকে শর্ত ঠিক না, যে এই শর্তে বেল, এটা তো সবসময় হয়। আমি যে বেল আছি আমারও শর্ত আছে, তো ওই রকম কি কি আছে তার মধ্যে এই ধরনের কথাবার্তা বলার কোনো সমস্যা আছে? মানে আমি আসলে জানি না বলে এটার উপর কোনো মন্তব্য করতে চাই না। তবে বাংলাদেশের সব মানুষই আশা করে বেগম জিয়া তার অতীতের মতোই আগামী দিনেও জনগণের
গণতান্ত্রিক এবং মৌলিক অধিকারের সংগ্রামে সামিল থাকবে, সামনে থাকবে। জি, ধন্যবাদ সৈয়দ মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন। আমি আপনাকে এখান থেকে মুভ করছি। এরপর আরেকজন দর্শক আছেন, আমি তার কাছে যাচ্ছি। এরপরে আমাদের এই অনুষ্ঠান শেষের দিকে চলে যাচ্ছে, আমরা শেষ করব। আপনি মান্না ভাই, আপনাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে, দীর্ঘদিন আপনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, রাজনীতির সাথে যুক্ত আছেন এখনো। আপনারা যখন মোর্চা বা আপনারা যখন ফ্রন্ট গঠন করেননি, তখন কিন্তু আপনারা বিএনপি সমালোচনা করতেন যে বিএনপি সঠিক নেতৃত্ব দিতে পারছে না, সঠিকভাবে আন্দোলন করতে পারছে না। এখন যে আপনারা সবাই একসাথে হলেন, বিএনপি আপনাদের সাথে কাছে আসছে, সবারই কিন্তু একটা ইয়ে ছিল যে বিএনপির জনগণ আপনাদের সাথে আছে, আপনারা জনগণের নেতৃত্বটাকে নিয়ে সঠিক সময় সঠিক আন্দোলনের ডাক দিবেন এবং আপনারা গণতন্ত্রের পুনরুদ্ধারের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রাখবেন। বিশেষ করে আপনি এবং ডক্টর কামাল হোসেন বা অন্যরা যারা আছেন, আসম আব্দুর রব, যে সেক্ষেত্রে আপনারা সেটা পারেননি সঠিক সময়ে, এবং সাধারণ মানুষ আপনাদের সাথে ছিল, সেই মানুষগুলোকে আপনারা কাজে লাগাতে পারেননি। আপনারা বিএনপির সবসময় ইয়ে করেছেন, কিন্তু এক্ষেত্রে আপনারা ডেফিনেটলি নিজেদেরও অপারগতা প্রকাশ করবেন, যদিও এর আগেও এই ধরনের প্রশ্ন আমি করেছি, এটাও সম্পূরক প্রশ্ন বলতে পারেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে জনগণকে আপনারা কাজে লাগাতে পারেননি কেন, বা যে এক্ষেত্রে আপনাদের অন্তরায়টা কি ছিল? আপনার কি মার খাবার ভয় ছিল আপনাদের, নাকি আপনারা মানে সরকার তো আপনাদেরকে কখনোই বলেনি যে তোমরা হ্যাঁ আন্দোলন করতে পারবে না? কোনো সরকারি বিগত আমলে কখনোই কোনো বিরোধী দলকে সুযোগ দেয়নি আন্দোলন করার মতো ওইভাবে। তো আপনারা আপনাদের পক্ষ থেকে এই পর্যন্ত কোনো ধরনের মাঠ পর্যায়ে ব্যাপক আকারে মানে মারমুখী যে একটা আমাদের দেশের যে রাজনৈতিক রীতিনীতি, সেটা আসলে মারমুখী, আনফরচুনেটলি আপনার স্বীকার করতে হবে, সেই ধরনের কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করেননি এবং আন্দোলনে ডাকও দেননি। এটা কি শুধুই মাত্র আপনাদের উপরে শেষ নির্ভর করে, কথাটা নাকি আমি বিএনপির উপরে নির্ভর করেছিল অনেকটা? কারণ নেতৃত্বে আপনারা ছিলেন। আপনার এই শেষের কথাটা আমি একমত। আগের কথার আমার কিছু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে। শেষের কথা একমত এই কারণে যে আমরা মারমুখী বলেন বা যে ভাষাটা বলেন, নিশ্চয়ই একটা শক্ত পোক্ত শক্তিশালী কর্মসূচি দেওয়া দরকার ছিল, আমি মনে করি। সেটা আমরা দেইনি। কেন দেইনি আমি আবার বলি। আমি দিলে নাগরিক ঐক্যের পক্ষ থেকে দিলে তো হবে না, সেটা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে দিতে হবে। ঐক্যফ্রন্টের সব শরিকরা সেইভাবে ভাবতে হবে, সবাই মিলে সেই কর্মসূচিতে যেতে হবে। আমি স্বীকার করছি, মানে স্বীকার করার দরকার কি, যেহেতু আমরা দিতে পারিনি তার মানে আমরা সবাই মিলে সেই কর্মসূচি নির্ধারণ করিনি, এই হলো আনসার। আমি আবার বলছি, আমি নিজে কোনো ক্রেডিট দিতে চাচ্ছি না, কাউকে কোনো ডিসক্রেডিট করতে চাই না। আমরা সবাই মিলে এটা পারিনি। এখন আপনি যদি আমাকে এরকম করে প্রশ্ন করেন, আপনি কি বিএনপির উপর নির্ভর করেছিলেন? কথা তো সত্যি যে আমি যদি ঢাকা শহরে আমার 200 কর্মী থাকে, তাহলে বিএনপির 20,000 কর্মী আছে। আমার নির্ভর করা না করাতে কি আসে যায়? বেগম জিয়া একটা জনসভায় দাঁড়ালে যত লোক হয়, আমি দাঁড়ালে তত লোক হয় না। মানুষের কাছে অভিযোগ করছে, কিন্তু বলতে পারতাম কেন আমি বিএনপি কথা কখনো খারাপ বলি? আপনাদের না করেছে যে আপনারা ডাক দিয়েন না বা ইয়ে করবেন না? এটা আমি কিন্তু আপনাকে জবাবটা দিয়েছি। আপনি হয়তো আরো স্পেসিফিক শুনতে যাচ্ছেন, কিন্তু অনেক সময় অনেক কথা রাজনীতিতে আরো স্পেসিফিক বলা যায় না। আমি বলেছি যে আমি মনে করি এটা করা উচিত ছিল, কিন্তু আমরা সবাই মিলে হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে কিন্তু আমি আপনাকে সম্পূর্ণভাবে শুধু আপনি ব্যক্তি মাহমুদুর রহমান মান্নাকেই যে প্রশ্ন করছি তা নয়, আপনার মোর্চা এবং আপনার সম্পূর্ণ ঐক্য ফ্রন্টকে আমি প্রশ্ন করছি। কিন্তু ব্যক্তি মান্না সাহেবকে যদি আমরা দেখি, তাহলে আপনি অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে ছিলেন, সামনের সারিতে ছিলেন এবং সরব ছিলেন। আপনি ব্যক্তিগতভাবে বারবার আপনি বোঝানোর চেষ্টা করছেন যে আপনার ব্যক্তিগতভাবে আপনি আপনার পজিটিভলি আপনি এগিয়ে যাবার চেষ্টা করলেও কোনো না কোনো ভাবে আপনি সার্বিকভাবে এবং ঐক্য ফ্রন্টের সকল নেতাদেরকে আপনি হয়তো ওইভাবে পাশে পাননি। অন্যরা কেন স্থিমিত ছিল? অন্যদের কারণ আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন, সেটা ঠিক আছে, কিন্তু আমার অবস্থাটা বোঝার চেষ্টা করতে হবে। নিশ্চয়ই আপনি আমার বন্ধুই হবেন, আমাকে
একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চেষ্টাও করছেন না। সেটা হচ্ছে, আমি এটা বলিনি যে আমি এগিয়ে যেতে চেষ্টা করেছি, কেউ আমার সাথে যায়নি, তা বলছি না। আমি বলছি, আপনি যে একটা কঠিন কর্মসূচির কথা বলছেন, আমি মনে করি সেটা ঠিক, তাই করা উচিত ছিল। কিন্তু আমি মনে করেছি সবাই মিলে মনে করতে পারিনি। দ্যাট ইজ ওয়াই, সেটাই মানে আমি আমি বুঝাচ্ছি। একদম ক্যাটেগরি আপনি এটাই বলছি। ব্যক্তিগতভাবে মনে করেছেন, চেয়েছেন, কিন্তু সবাই হয়তো আপনার সাথে মনে একই ছিল। করেননি, জি, অতএব হয়নি। দ্বিতীয়ত, আপনি যখন বিএনপির উপরে নির্ভরতার কথা বলছেন, তখন বিএনপি তো সবচেয়ে বড় পার্টি, তার 3 বার ক্ষমতায় ছিল, তাদের উপর একটা নির্ভরতা তো আমাদের আছেই, বা জি, এমনি ন্যাচারালি হয়ে যায়। এখন আপনি যদি বলেন যে এই যে কল্যাণ রাষ্ট্রের কথা বলছেন, সেই কল্যাণ রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আপনি বিএনপির উপর নির্ভর করতে পারেন না। বিএনপি কি কল্যাণ রাষ্ট্র করবে? তারা কল্যাণ রাষ্ট্র বলে, কিন্তু তাই কি মিন করে, অতীতে কি করেছে, কল্যাণ রাষ্ট্র করবার মতো করে কাজ করেছে? ওইটা একদম সম্পূর্ণ আলাদা বিতর্ক। কল্যাণ রাষ্ট্র একটা কনসেপ্ট, আমি আর বিশ্বাস করি, এবং আমি মনে করি এই করলে হবে। বিএনপি কি তাই করবে, করতে চায়, সেটা নিয়ে তাদের সাথে কোনো কথা হয়নি। অতএব ওই দিকে আমি যাচ্ছি না। আমি বলছি যে ব্লেম গেম নয়, কাউকে দোষারোপ করছি না, নিজে কোনো ক্রেডিট দিতে চাই না, কাউকে ডিসক্রেডিটও করতে চাচ্ছি না। জি। ফ্যাক্ট রিমেইন, আমাদের যেটা করা দরকার ছিল এটা আমরা করতে পারি। যাক, আপনি সেটাই স্বীকার করেছেন, যা করবার দরকার ছিল সেটা আপনারা করতে পারেননি। এটাই আমি জানতে চাচ্ছিলাম। আপনারা জানেন, বুঝেন, এতটুকুই আমাদের দরকার ছিল জানার। জনগণ জানুক যে আপনারা নিজেরাও বুঝেন যে সঠিক সময়ে সঠিক আপনারা কাজটি করতে পারেননি, এবং আপনারা সেটা ফিল করছেন। আমি একদম শেষ প্রান্তে চলে আসছি আজকের অনুষ্ঠানে। আপনার কাছ থেকে অনেক কথা শুনলাম, অনেক কথা শোনারও বাকি ছিল, কিন্তু আজকের এই যান্ত্রিক গোলযোগের কারণে আবারও আজকে আপনাদের সাথে সঠিক সময়ে সঠিক অনুষ্ঠান শুরু করতে পারিনি, এবং সঠিকভাবে অনুষ্ঠানকে পরিচালনা করতে পারিনি। বারবার আমার হোঁচট খেতে হয়েছে, যে কারণে অনেক অংশে আমি আনমনা হয়ে গেছি। আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। শেষ প্রশ্নটি আমি শেষ করব মান্না ভাই আপনার কাছে। আমি আবারও করোনা ভাইরাসের প্রাকৃতিক দুর্যোগের প্রশ্নে যাচ্ছি। আমরা রাজনীতি থেকে বের হয়ে শেষ এটা করছি, যে আপনার কাছে কি মনে হয় এখন গ্লোবালি দেখা যাচ্ছে যে প্রকৃতির নিজের যে প্রকৃতি পরিবর্তন করছে। বন্যা বলুন, তারপরে করোনা ভাইরাসের ব্যাপারটা বলুন, তারপরে এই যে ঘূর্ণিঝড় হলো আজকে বাংলাদেশে, সেটার কথা বলুন, এগুলি আস্তে আস্তে ভয়ানক অবস্থায় আমাদের এই মানব কুলে মানে আপনার আঘাত হানছে। আপনি এটা কিভাবে দেখছেন, বা এটা কি যেটাকে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাপার স্যাপার রয়েছে, এগুলির কারণ কি হতে পারে, এবং বাংলাদেশ বা আমাদের দেশের মানুষ তথা বাংলাদেশের সরকার যদি বলি, কি ধরনের ভূমিকা রাখছে? এটা আমার জাস্ট একটা স্পেকুলেশন বলতে পারেন, যে ওই ধরনের কোনো কারণ আছে কিনা। প্রথম কথা হচ্ছে যে, ধরেন করোনা ভাইরাস তো কোনো প্রাকৃতিক কারণে হয়নি। প্রাকৃতিক তো হয়েছে, সবই প্রাকৃতিক অন্তর্গত। কিন্তু আমি বলছি যে, ধরেন আমরা যেমন বলি না, যেরকম যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, জি, বা প্রাকৃতিক বিপর্যয়, গাছ কাটা ইত্যাদি বিভিন্ন কারণে যে হয়, এরকম না। এটা তো উৎপত্তি আমরা জানি না এখন পর্যন্ত। ফলে করোনা একটা প্রাকৃতিক বিপর্যয়, এই কারণে বলবেন যে এটা একটা প্রকৃতির অন্তর্গত বিষয়, কিভাবে এলো জানি না হয়তো, কিন্তু প্রকৃতি থেকেই তো এসছে, এরকম করে হয়তো বলতে পারবেন। বাট এটা আরো বেশি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন পেলে কংক্রিটলি বলা যাবে যে এটা কি। আর আমপান যদি বলেন, ইজ অল টুগেদার ডিফারেন্ট। আমপানের সঙ্গে আবার ভাইরাসের তো কোনো রিলেশন নেই, এটা আরেক ধরনের জিনিস। আমাদের আমি এই সার্বিকভাবে বলছি, ঝড়, এটা তো আইলা, সার্বিকভাবেই। ঘূর্ণিঝড় এগুলো নিয়েই বসবাস করি, এখনো তাই এসছে। 2জন মানুষ ভোলাতে মারা গেছেন, আমি তাদের জন্য শোক প্রকাশ করছি। কিন্তু মানে যত বড় একটা ভয় মানুষের মধ্যে ছিল, এটা অত বড় সর্বনাশ অন্তত বাংলাদেশের জন্য করেনি। পশ্চিমবঙ্গে আমি যেটা শুনলাম, মাত্র 3জন বোধহয়, মানে তবু 3জনও তো মারা গেছে। কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটার হিসাব এখনো পাইনি। আর মেইন যেটা কেন্দ্র যেই জায়গাতে ছিল আপনার এই ঘূর্ণিঝড়ের, সেই কেন্দ্রটা তো আমাদের উপর দিয়ে পাস করেনি। অতএব আমাদের উপরে এটা হামবারে আক্রমণটা বা বিপদটা মূলত হয়নি। আর করোনার ব্যাপারটা হচ্ছে একেবারেই আসলে অজ্ঞাত, জানি না বলেই এখন পর্যন্ত কনক্লুসিভ করে কিছু বলা যাবে না। তবে হু যেরকম বলেছে, এটা নিয়েই আমাদের বেশ কিছুদিন বাস করতে হবে।
এটাকে মোকাবেলা করতে বুঝতে শিখতে হবে আমাদেরকে, এবং এটার জন্য আমাদের প্রতি দেশের বিশ্ব সংস্থার খুবই দক্ষতার সাথে, আন্তরিকতার সাথে, সততার সাথে তাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের দেশে এখন যারা ক্ষমতায় আছেন, আমি প্রথমেই বলেছি, তারা শুরু থেকে এ পর্যন্ত এটা করতে পারেননি। ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা আমি তাদের সেখানেও আমরা কতটুকু ভূমিকা রাখতে পারছি সেটাও প্রশ্নের ব্যাপার। আন্তর্জাতিকভাবে কিন্তু ক্লাইমেট চেঞ্জটাকে মানে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারেও আমাদের দেশ থেকে কতটুকু ভূমিকা রাখতে পারছে সরকার, সে ব্যাপারেও অনেক প্রশ্ন রয়ে গেছে। আমরা সেগুলো তো আছে, মানে ক্লাইমেট চেঞ্জের সঙ্গে তার ভাইরাসটাও, এই জন্য আমি বলছি যে ওইটা আরেকটা চ্যাপ্টার। সবই প্রাকৃতিক দুর্যোগই বলা যায় আর কি, সে কারণে বলছি আর কি। জি জি। আর এটা আননোন, কিছু কিছু প্রাকৃতিক চেঞ্জ আছে আপনি বোঝেন, তার উপরে আপনি অ্যাক্ট করেন, যতদিন হয়তো সময় লাগে, কিন্তু আপনি কিছুই বোঝেন না, জি জি ইনফ্যাক্ট জানেন না। সেইটা একটা আমাদের জন্য বড় বিপদ। এখনো আমরা জি মাহমুদুর রহমান মান্না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে ফেস দ্য পিপল অনুষ্ঠানে আপনি এসেছেন, কষ্ট করে অনেক সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীকালে আপনাকে আবারও আনবো এবং দীর্ঘ সময় জুড়ে আপনার সাথে আলাপ করবো, আরো অনেক প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো। ততদিনে হয়তো এই ভাইরাস থাকবে না, একটি সুন্দর পৃথিবী, একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর সমাজ, একটি সুন্দর মনের সরকারের আমরা দেখা পাবো। ততক্ষণে বাংলাদেশের যে বর্তমান সংকট শুধু প্রাকৃতিক সংকট নয়, রাজনৈতিক সংকট, মানুষের যে বাজে মানসিকতার যে সংকট, সেগুলিও মুছে যাবে। আজকে যেমন একটা বিশাল প্রলয়ঙ্কারী ঝড় হয়েছে, সেই ঝড়েও যদি মুছে যায় অনেক কিছু, তাহলে আমরা সুন্দর একটা পৃথিবীর স্বপ্ন দেখতে পারি। এত স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে। আজকে এই পর্যন্তই। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীকালে অন্য কোনো অতিথির সাথে আপনাদেরকে এই টক শো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।